আমরা একদিন খবর পেলাম রাত্রি 10টার সময় তাঁতিপাড়ায় আমাদের স্কুলের মৃণালবাবুর বাড়ির সামনের বাড়ি এবং কেডি স্কুলের ইকোনমিক্সের টিচার স্বপনবাবুর বাড়ির সামনের বাড়ি, এরকম সেখানে নাকি হঠাৎ পর্দায় আগুন লাগছে, বিছানার চাদর আগুন লেগে যাচ্ছে, বিছানার চাদরে ওই জলের বালতি উল্টে দিচ্ছে, বালিশ গিয়ে এতে আমাদের পায়খানার মধ্যে পড়ে থাকছে। আমরা গেলাম 10টার সময় খবর পেয়ে, আমি আর স্বপনবাবু গেলাম, দিয়ে বললাম ঠিক আছে কোথায় কি হচ্ছে দেখি, বলে এই ঘরটাতে সব থেকে বেশি হচ্ছে। বললাম ঠিক আছে, ওই ঘরটা গিয়ে সবটা সার্চ করলাম, একদম ঘুলঘুলি থেকে আরম্ভ করে দিয়ে ঘরটার তালা দিয়ে বাইরে আমি 1টা পর্যন্ত বসেছিলাম। শাখায় যে রাস্তাটা ওপারে গিয়ে বাঁ দিকে যে গ্রামটা চলে যাচ্ছে, ওখানে একটা নিম গাছ, এটা খবরে ছিল যে 4 জন, আমরা ওখানে ছবি করে নিয়ে এসেছিলাম, সব কিছু পরপর গলায় দড়ি দিচ্ছে। ওই ভাইকে আর একটা ভাই খুব ভালোবাসত, সে মানে শ্মশানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, সে ভাইকে ছাড়বে না, এরকম হয়ে গেছিল 2-3 দিন। এবং সে শুধু ওই ঘরের দরজা খুলতো, আর ওই আয়নায় আমরা খুলেই দেখলাম, আয়নায় যেভাবে লাইট পড়ছে, সেটা চাঁদের আলো হোক, আচ্ছা ইলেকট্রিসিটি যেটা বললাম গোটা বাড়িতে কোনো কানেকশন নেই, শুধু শর্ট সার্কিটের ব্যাপার নেই, কিন্তু আলো এমনভাবে আসছে দরজাটা খুলেই ভয় পেয়ে যাবে, মনে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। একটা শ্মশানে একটা গাছে গিয়ে একটা চাদর, একটা পেরেক পুঁতে দিয়ে আসতে হবে, কেউ যেতে চাইছে না, একজন সাহস করে গেছে, বলে দেখলি ও সাহস করে গেল, আর ওর কি হলো, ও তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সারা পৃথিবীতে পাথরের গণেশ দুধ খেয়েছিল, এটা বিরাট, কাটোয়াটাও খেয়েছিল। গণেশের সামনে নিয়ে গিয়ে চামচ দিয়ে কোনো কিছু ওই পুজোর কোনো জিনিস দিয়ে দুধ বা গঙ্গা জল একটু টাচ করছে, সঙ্গে সঙ্গে গণেশ টেনে নিচ্ছে। স্যার, বঙ্গমন্ত্রী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাকে পেয়ে আমি নিজে খুব আজকে আনন্দিত, তার কারণ হচ্ছে আপনার কাছে আমরা অনেক ক্লাস করেছি যেখানে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, আর আজকে সেই বিজ্ঞানের টপিক নিয়েই আমি চাইছি যে আমাদের যারা দর্শক আছে বা যারা দেখতে চাইছে তাদের মধ্যেও কিছু জ্ঞানের বিকাশ ঘটুক, এটা আর কি মূল উদ্দেশ্য। তো সেই সাপেক্ষে প্রথম যে প্রশ্ন বা সেই লক্ষ্যের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কুসংস্কার অনেকেরই আছে, সবার বাড়িতেই মোটামুটি এরকম আলোচনা হয় যে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে ঘুম ভালো হয় না, বা নানা রকম কুসংস্কারের নানা রকম ভাষা থাকে। তো এর পুরো ব্যাখ্যাটা যদি একটু আমাদের সবাইকে বলেন। আমি ব্যাখ্যাতে আসছি, তার আগে শ্রোতা যারা দর্শক তাদের সকলকে আমার শুভেচ্ছা, এবং যে চ্যানেল থেকে এটা প্রচার করা হচ্ছে তাদের বিশেষ অভিনন্দন, কারণ এই বিষয়গুলো জানানোর খুব দরকার আছে, আর এগুলোর সুযোগ খুব একটা থাকে না। তা এই চ্যানেল থেকে জানিয়ে যতটা সংস্কারমুক্ত করা যায়, যতটা সচেতন করা যায়, ততটাই আমাদের লাভ, ভালো বলবো। প্রথম প্রশ্ন যেটা করেছো তুমি, এর পরিপ্রেক্ষিতে যে উত্তর দিকে মাথা দিয়ে মানে শুতে নেই, শোয়াটা ঠিক নয়, কোনো ছেলে মেয়ে শুচ্ছে, মা দাদু দিদিমা বলছেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুবি না, এরকম। অ্যাকচুয়ালি এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত সেই ব্যাখ্যা বিরাট কিছু নেই। আচ্ছা, এবার যদি বলা হয় ব্যাখ্যা কিছু পাশাপাশি না থাকলে এরকম চলে আসছে কেন, আমরা সাধারণত জানি উত্তর দিকের শীতকালে খুব হাওয়া আসবে। আগেকার দিনে আমাদের এরকম ঘরবাড়ি ঢাকা, পর্দা দেওয়া, কাঁচ দেওয়া এরকম ছিল না। আচ্ছা, এবং প্রবল ঠান্ডা, মাথার উপর দিয়ে হাওয়া বয়ে যাবে, ছাতে কেউ রাত্রে শুয়ে থাকলো ফাঁকা জায়গায়, এবং যেটা মূল কারণ যে ঠান্ডা লাগবে, সর্দি হবে, জ্বর হবে, আর উত্তর দিকে শুলে যেটা আগেকার ধারণা যে উত্তর দিকে শুলে আমার মাথাটা কাটা পড়বে, যে ঘটনাটা আর কি, যে এরকম হাতির মাথা এনে লাগিয়ে দেওয়া হলো, সে উত্তর দিকে কে শুয়ে আছে সেটা দেখো, এটার পিছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নেই। সুতরাং উত্তর দক্ষিণ, আমি ঘরের মধ্যে, আমি তো উত্তর দিকে মাথা দিয়ে শুই, আমার যে চৌকিটা, যে খাটটা, সেটা বালিশটা উত্তর দিকেই আছে, তা কই কিছুই এরকম হয় না, উত্তর দিকের জানলা নেই কিছু। এইবার যেটা হয় কি, এখন বাস্তুবিজ্ঞান বলে একটা বাস্তুশাস্ত্র এরকম একটা হয়েছে, তারা অনেক কিছু ব্যাখ্যা ট্যাখ্যা করছে। এবার আমার ঘরের কোনখানে রান্নাঘর রাখলে হাওয়াটা কম, উনুনটা
অফ হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না, সেটা সাধারণ বিজ্ঞানী বলে। তার জন্য এই শাস্ত্রমতে এটা না করলেও চলে। কিন্তু এখন এইগুলোকে জোরভাবে নিয়ে এসে একটা পেশা, ব্যবসা এরকম চালু হয়েছে। এবং যে বিষয়টা আমরা বারবার বলি, বিজ্ঞানের দিকটা দেখিয়ে, যাকে আমরা বলি ভ্রান্ত বিজ্ঞান, সিউডো সায়েন্স, আচ্ছা, তারা একটা দাঁড় করাবে, যেমন করে একটা কিছু একটা দাঁড় করাবে, দিয়ে বলবে এটা বিজ্ঞানের এই ব্যাখ্যা, এই কারণ, কিন্তু বিজ্ঞানসম্মত কোনো ওরকম নয়। আর উত্তর দক্ষিণ যে আমাদের চুম্বকের যে দিক, এই উত্তর দিক, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এরকম আকর্ষণ, এসবের কোনো ব্যাপার নেই। ঘরের মধ্যে সে শুয়ে থাকবে, ঘরের মধ্যে যথেষ্ট দিনের বেলা আলো বাতাস খেলবে, ভেন্টিলেটার রাখতে থাকবে, দরজা জানলা লাগিয়ে নয়, ঘরের মধ্যে আগুন উনুন জ্বলবে না। সুতরাং উত্তর দিক না দক্ষিণ দিক, কোন দিকে মাথা করছি, তার সঙ্গে কোনো জীবন মরণের প্রশ্ন নেই, সম্পর্ক নেই, না, কোনো সম্পর্ক নেই। এই যে ক্লিয়ারিগুলো হচ্ছে, মানে এই যে পুরো ব্যাখ্যাটা বা আপনি পুরো বিস্তারিত ব্যাপারটা জানালেন, এইটা আমাদের অনেক মানুষের মধ্যে যেটা নেই, মানে অনেকে ওই হাতির, হ্যাঁ একদম, যে এই মানে পুরাণে তো বহু কথা লেখা আছে যেগুলো বিশ্বাস করা যায় না, এবং বিজ্ঞানের দিক তো নয়, কিন্তু এগুলো চলে আসছে। আগে তো এত উন্নত ছিল না, মানুষ বিজ্ঞানের বিষয়গুলো জানতো না, তবে কাটছে, অনেক কমে আসছে, সেটা এখন অনেকে মানতে চাইছে না। এটাই মঙ্গল, এটাই ভালো দিক আর কি। আপনার সাথে যখন আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম, তখন আপনারা খুব ভালো কথা বললেন যে লাস্ট কোনো এক জায়গায় আপনি স্পিচ দিচ্ছিলেন, যেখানে অলৌকিক নয় লৌকিক বলে একটা কথা আপনি ব্যাখ্যা করেছেন। ঠিক, আমার খুব বেশ একটুখানি বললেন, আমি ভাবছিলাম যে ওই প্রশ্নটা পুরো আমি পডকাস্টে করবো এবং বাকিদেরও সাথে শেয়ার করব। তো এই অলৌকিক না লৌকিক, এই বিষয়টা কি, মানে এটা মানে কোন দিক দিয়ে বা কোন অ্যাঙ্গেল থেকে আপনি বলছেন? বিজ্ঞানের দিক থেকেই আসছি কথাটা। আচ্ছা, মানে লৌকিক অর্থাৎ কার্যকারণ সম্পর্ক থাকবে, কোনো একটা কারণ থাকবে একটা কাজের পিছনে, আচ্ছা, এবং সেটা আমরা জানি। আর অলৌকিক কার্যকারণ নয়, একটা বিশ্বাস, এবং সেখানে কোনো মন্ত্র তুক এসব থাকবে, কবজ মাদুলি এসব দিয়ে, এবং জল পড়া, তেল পড়া, ঘটি চালানো, বাটি চালানো, এসবগুলো সব, এগুলো ধাপ্পা, সব মিথ্যা, কোনো কারণ নেই। তা এই বিষয়গুলো অলৌকিক বলে বিরাট একটা বিষয় বলে চালা হয়, চালনা করা হয়। একটা বড় ব্যবসা ছিল, মানে নানা রকম ওঝা এক সময় ব্যবসা ছিল, এখনোই ব্যবসা আছে, কমেছে, অনেকটাই কমেছে। যেমন আমরাই ধরেছি, এরকম ভারতবর্ষে বিভিন্ন বিজ্ঞান সংগঠন আছেন, প্রায় 45টা বিজ্ঞান সংগঠন বিভিন্ন প্রদেশে, যেমন একলব্য বলে মধ্যপ্রদেশে, দিল্লিতে আছে দিল্লি সায়েন্স ফোরাম, তারপরে KSVP যেটা কেরালাতে, তারা কেরালাটা সব থেকেই আগে শুরু করে, তারা দারুণভাবে মানে তারা ঢোল বাজিয়ে লোক জড়ো করে এবার বিজ্ঞানের কথাগুলো বলতে লাগে, বাহ, ওইটা সারা ভারতবর্ষ নিয়েছে। পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই কাজগুলো করছে বিভিন্নভাবে, আরও অন্যান্য বিজ্ঞান সংগঠন করছে, তার ফলে অনেকটা কমেছে। এই যে অলৌকিক, যে আমরা শুনেছি, বাবা জ্যাঠার কাছেও শুনেছি যে কোনো এক স্বামী সে শূন্যে ভেসে থাকবে, জলের উপরে উঠে 8 ঘন্টা বসে থাকবে, এটা সম্ভব? সেখানে নিউটন ফেল। তাহলে যে মাধ্যাকর্ষণ, যে মহাকর্ষ, অভিকর্ষ, সেই ধারণার সূত্রই কাজে লাগেন। এবং এই কথাটাই সেদিন বলা হলো যে আমি একটা পেনকে উপরে ছুড়ে দিচ্ছি, সেই পেনটা নিচে নেমে এসে পড়ে গেল মাটিতে, সেই পেনটাকে দাঁড় করিয়ে রাখা হোক, দেখি কোন সাধু বাবা, কোনো মঞ্চ নয়, ফাঁকা জায়গায় মন্ত্র দিয়ে, এবং এই নিয়ে অনেক ডক্টর কভুর শ্রীলঙ্কার, তারপর আরও অনেক সংগঠন, যেটা মারা গেছেন প্রবীর ঘোষ ছিলেন, এরকম লক্ষ লক্ষ টাকা ব্ল্যাঙ্ক চেক ডিক্লেয়ার করা আছে, যদি কেউ দেখাতে পারেন। আজ পর্যন্ত কেউ পারেনি। এবং এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে, বিজ্ঞানসম্মত সমস্ত বিষয়গুলো দেখা হয়েছে। অলৌকিক বলে ওই ধরনের কিচ্ছু পাওয়া যায়নি। যা হয়েছে পর্যন্ত সবটাই হাতের কৌশল, নাহলে মঞ্চের কৌশল, নাইতে কোনো কারিকুজি, এই ধরনের বিষয়গুলো চলে আসছে। এবং যেটা পিসি সরকার খেলা দেখাতে গেলে প্রথমেই বলে যে আমি পদার্থবিজ্ঞানের ছাত্র, এখানে কোনো মন্ত্র নেই, এবং এখানে আছে যন্ত্রের কায়দা, স্টেজের কায়দা, হাতের কায়দা। একটা 5 মিনিটের খেলা দেখাতে আমাকে 5 বছর প্র্যাকটিস করতে হয়। তা আমরা যখন এই জিনিসগুলো নিয়ে বলি যে ম্যাজিক একটা ব্ল্যাক আর্ট, সুন্দর করে তাকে শিখতে হয়, এনজয় করো, উপভোগ করো, কিন্তু ধরতে যেও না, ধরতে পারবে না, কিন্তু তুমি এটাও জানবে না যে কোনো মন্ত্র দিয়ে এটা হচ্ছে, সেখানে কোনো অলৌকিক ঘটনা আছে, অলৌকিক নয়, সেটা সম্পূর্ণ লৌকিক। এবং এই প্রসঙ্গে আমি সব জায়গায় একটা বিষয় বলি, আমি আমার বাবার কাছেও শুনেছি যে পিসি সরকারের মঞ্চে আসার কথা 6:30, এটা অনেকেই শুনেছে, অনেকেই। পিসি সরকারের 6:30 মঞ্চে আসার কথা, সবাই বসে আছে, 7টা ঘড়ি কাঁটা 7টায়,
7টা বেজে গেছে, হুড়ুড় করে লোক একদম চিৎকার চেঁচামেচি, যেরকম 7টা এখনও মঞ্চে উনি এলেন না। তারপরেই মঞ্চে ঢুকে বলল আপনারা সবাই ঘড়ি দেখুন, নিজের নিজের ঘড়ি দেখুন। সবাই দেখছে 6:30, ঠিক টাইম তো। এখানে তখন প্রথম এখানে কাটোয়ায় বইমেলা শুরু হয়, কাটোয়া বেসিক ট্রেনিংয়ের। আচ্ছা, প্রথম দিকের বেসিক ট্রেনিংয়ে বইমেলা। সেই বইমেলাতে আমরা পিসি সরকারের কিছু বই আছে ম্যাজিকের, সেই বই আমরা আমাদের বুক স্টলে রেখেছিলাম। তখন সংহতিতে পিসি সরকারেরই ম্যাজিক, পিসি সরকার মানে যিনি আগে অরিজিনাল তো প্রতুল চন্দ্র সরকার, তার ছেলে এখন প্রদীপ চন্দ্র সরকার, তার মেয়েরা এখন দেখাচ্ছে, তার তো ছেলে নেই। তাকে এসে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের, সে হেসে উঠল, বললো এ খেলা আমি নিজেও কোনোদিন দেখাইনি, আমার বাবাও কোনোদিন দেখায়নি। কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রচলন যে ম্যাজিশিয়ান মানে সব পারে, মরা মানুষকে বাঁচাতে পারে, সে মানে আকাশে উড়ে যেতে পারে, এই বিষয়গুলো আছে। ঘড়ির কাঁটা, তার হাতে ঘড়ি আছে, জীবনে কোনো পৃথিবীর কোনো ম্যাজিশিয়ানের ক্ষমতা নেই সেই কাঁটা চেঞ্জ করা। এটা প্রচার, এবং কেউ বলবেন আমি নিজে দেখেছি, বাবা দেখেছে, দাদু দেখেছে, কাকা দেখেছে, এটা আমরা সব জায়গায় বলি। এটা সম্পূর্ণ বাজে কথা, এই খেলা কোনোদিন তিনি দেখাননি। প্রচার হয়ে গেছে। যেমন এই প্রসঙ্গে যেমন বলি, ভূত নিয়ে প্রচার আছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো 2-3 ব্যক্তি একসঙ্গে ভূত দেখেনি। যত কেউ ভূত দেখেছে অজ্ঞান হয়েছে সব একা। এবং ভূতের বিষয়টি যে আমি একটি বাড়িতে চুপচাপ বসে আছি, বেশ সুন্দর, যখনই শুনলাম যে দোতলার ছাদে কেউ গলায় দড়ি দিয়েছে কিংবা একটা চিলেকোঠায়, ব্যাস আমার পিছনে মনে হচ্ছে কে যেন বসে আছে, দাঁড়িয়ে আছে, তখনই আমার ভয় ধরে গেল। এবং আমি একটা দরজা খুলতে গিয়ে ক্যাঁচ করে আওয়াজ হলো, যেন সে খুললো। এটা পুরোপুরি মানসিক। আর যেটা ক্ষতিকারক দিক, যেটা বন্ধ করা যাবে না, মানে আমি বলি সাহিত্যিকরা মানে এত ভূতের গল্প, ছোট থেকে ভূতের সিরিয়াল, ভূতের বিষয় নিয়ে আলোচনা, মাথার মধ্যে একটা মস্তিষ্কের একটা অংশে ভূত আছে। এখন অডিও স্টোরির ক্ষেত্রে মানে প্রভাবটা আরও বেশি বেড়েছে। হ্যাঁ, তাই তো। এত রহস্য, এত মানে ভূতের গল্প। এবং আমাদের এই পডকাস্ট সিরিজ, হয়তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কয়েকজন আছি যারা এই ধরনের পডকাস্ট বাদ দিয়ে বাকি সব করছি। মানে সবাই ভূত দেখেছে, ভূতের ফিল করেছে, একটু দেখলেই পাওয়া যায়। এবং সেটা হচ্ছে যে শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি নয়, শিক্ষিত ব্যক্তি একজন নাম করেই বলবো, মানে বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হ্যাঁ, শীর্ষেন্দু বাবু যিনি লেখালেখি করেন, তার ভূতের ভয় এত বেশি, বাড়িতে কেউ না থাকলে তিনি বাইরে রাস্তায় পায়চারি করেন, ঘরে একা থাকতে পারেন না। তার জন্য কি এত ভালো বই লিখেছে, সব ভূত নিয়ে এরকম বহু লেখা তার আছে। তা যা এই বিষয়গুলি মানে ঠিক নয়, কিন্তু এটা চলে আসছে ছোট থেকে। যদি একটা বাচ্চাকে ছোট থেকে একটাও ভূতের গল্প, ভূতের সিনেমা না দেখানো হয়, সে জীবনে ভূত বিশ্বাস করবে না, কোনো ভূতের কাহিনীতে সে অজ্ঞান হবে না। এবং আমরা এই 6 মাসের মধ্যে 3 জায়গায়, পাশেই একটা গ্রাম, সেখানে নাকি আলমারি উল্টে যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা নিউজ চ্যানেলও বেশ বাড়িতে, হ্যাঁ, নিউজ চ্যানেলগুলো তো যায়, নিউজ করতেই হবে, এবং তারা আরও ফুলিয়ে ফাঁপিয়ে যেমন করে হোক করবে, সেটা তাদের দোষ নয়, এটা তাদের ব্যবসা, তাদের যে হাউস, তাদের নির্দেশ, তাদেরকে করতে হয়। তা যাই হোক, তারা গিয়ে দেখে যে ঢিল পড়ছে, দুধের বাটি উল্টে দিচ্ছে, আলমারি ফেলে দিচ্ছে। আমরা যতক্ষণ ছিলাম কোনো কিছু হয়নি। চলে আসার পরে খবর পেয়ে সেটা ওই বাড়িটা হয় কেউ কিনবে কিংবা জায়গাটার কোনো মালিকানার পরিবর্তন ঘটাবে, এই সব নিয়ে যেটা পুরো বিষয়, হ্যাঁ, একদম সাজানো, বাড়ির ভেতর থেকে আত্মীয় স্বজন, তাদের মধ্য থেকে। এবং সব থেকে যেটা, এটা তোমরা জানো কি না জানি না, প্রায় সমস্ত চ্যানেল, ইটিভি থেকে আরম্ভ করে সব গেছিলো। আমরা একদিন খবর পেলাম রাত্রি 10টার সময় তাঁতিপাড়ায় আমাদের স্কুলের মৃণালবাবুর বাড়ির সামনের বাড়ি, এবং কেডি স্কুলের ইকোনমিক্সের টিচার স্বপনবাবুর বাড়ির সামনের বাড়ি, এরকম সেখানে নাকি হঠাৎ পর্দায় আগুন লাগছে, বিছানার চাদর আগুন লেগে যাচ্ছে, বিছানার চাদরে ওই জলের বালতি উল্টে দিচ্ছে, বালিশ গিয়ে এতে আমাদের পায়খানার মধ্যে পড়ে থাকছে। আমরা গেলাম 10টার সময় খবর পেয়ে, আমি আর স্বপনবাবু গেলাম, দিয়ে বললাম ঠিক আছে কোথায় কি হচ্ছে দেখি, বলে এই ঘরটাতে সব থেকে বেশি হচ্ছে। বললাম ঠিক আছে, ওই ঘরটা গিয়ে সবটা সার্চ করলাম, একদম ঘুলঘুলি থেকে আরম্ভ করে দিয়ে ঘরটার তালা দিয়ে বাইরে আমি 1টা পর্যন্ত বসেছিলাম একা। না, স্বপনবাবু ছিলেন, স্যার ছিলেন। হ্যাঁ, তারপর স্বপনবাবুকে বললাম আর থাকতে হবে না, দরজা খুললাম, কিচ্ছু নেই ঘরে, কোনো কিছু, একটা চাদরও উল্টাইনি। পরের দিন আবার গেলাম, কারণ পরের দিন আমরা সকালে শুনলাম যে আবার আগুন লাগানো হয়েছে। আচ্ছা, সমস্ত এখানে যত চ্যানেল ছিল সব
ইটিভি থেকে আরম্ভ করে সমস্ত, তখন ইটিভি ছিল, এবং সব মানে কিচ্ছু করা গেল না। পরে এবার লক্ষ্য রাখা হলো, ক্যামেরা ফিট করে করে ওই বাড়িরই একটি ছেলে, সে ক্লাস 9-এ পড়তো কাটোয়াতেই, আমি তার নাম স্কুল বলছি না, সেই ছেলেটি মানে এটা থাকে এক একজন যে আমার প্রতি সবারই নজর পড়বে এরকম কি, যাই হোক আমার মজা লাগবে, সে দেশলাই জ্বালিয়ে আগুন দিয়ে ডেকে বেড়াতো। দোতলায় কেউ নেই, আগুন জ্বালিয়ে দিয়ে চিৎকার করতো, এবং এমন করে আগুন চালাতো যে গোটা বাড়ি আগুন লাগবে না, বালিশ ফেলে দিত। তাকে ওই ক্যামেরাতে ধরা গেল। দিয়ে আমরা বিজ্ঞান মঞ্চ থেকে গেছিলাম, বললাম না এরকম ওকে মারধর করবেন না, ওর কাউন্সেলিং দরকার। কেন করছে, একদমই ওর এই অ্যাডোলেসেন্স বয়স সন্ধিকাল, সে অনেক রকম ভাবছে, আর স্কুলও এখন কিছুদিনের জন্য যাবে না। আর এখানে যেন কোনো রকম আলোচনা বেশি আর না হয়, ওকে অন্য কোথাও পাঠাতে হবে। ওকে দুর্গাপুরে মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে ওখানে 1 মাস রাখা হয়েছিল, ওখানে কাউন্সেলিং হয়েছিল। পরে সে ঠিক আছে, হ্যাঁ, শেষে সব স্বীকার করেছিল সব। তো এই ধরনের ঠিক সেরকম শাখায় যে রাস্তাটা ওপারে গিয়ে বাঁ দিকে যে গ্রামটা চলে যাচ্ছে, ওখানে একটা নিম গাছ, এটা খবরে ছিল যে 4 জন, হ্যাঁ আমরা ওখানে ছবি করে নিয়ে এসেছিলাম, সব কিছু পরপর গলায় দড়ি দিচ্ছে। 2 জন মারা গেছে, ঠিক আছে, 4 জন মারা যায়নি। তাদের মধ্যে 4 জন 5 জন সব নেশা করে, কেউ চাকরি করে না, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বাড়িতে অশান্তি, এইসব নিয়ে যা হয় আর কি। একজন মারা গেছে, এবার সে খুব বন্ধু ছিল, একসঙ্গে তাস খেলতো, নেশা করতো, তাহলে আমি থেকেই বা কী করব, তাহলে আমি ঝুলে পড়ি, এরকম করে। তারপর আর কিছু হয়নি, ওটাও টিভিতে দেখিয়েছিল। ঠিক এইরকম একটা গেছিলাম, তখন মাটিয়ারি হেডমাস্টার মশাই ছিলেন রাজীববাবু, আমি আর রাজীববাবু গেছিলাম ওপারে, ওই দাঁইহাট থেকে গঙ্গা পেরিয়ে শুনলাম যে একটা বাড়িতে 1 জন মারা গেছে। এবার 1 জন মারা গেছে, তার 4-5 ভাই, পরপর 4 ভাই নাকি মারা গেছে, এবং ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা গেলাম, আমরা প্রথমে ভাবলাম যে এরকম হয়তো কোনো শর্ট সার্কিট, কোনো কারেন্ট থেকে হচ্ছে, টেস্টার ফেস্টার, তার ও যন্ত্রপাতি টর্চ সব নিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখন। এবং এখানকার একটা সাংবাদিক গোষ্ঠী আমাদেরকে পাঠিয়েছিল দেখতে, তারাও ছিল, সাংবাদিকও ছিল। আমরা ওপারে গেলাম নৌকা করে, সেই বাড়িতে গিয়ে দেখলাম হ্যাঁ 4 ভাইয়ের মাথা নাড়া হয়েছে, 1 জন মারা গেছে, 2য় জন মারা গেছে, 3য় 4র্থ যেটা 4 জন শুনছিলাম 4 জন নেই। ঘরটা তালা দেওয়া আছে, আমরা ঘরটা খুলতে বললাম, ঘরটা কিছুই খুলবে না, বললো না আপনাদের বিপদ হয়। বললাম বিপদ আমাদের হবে। ঘরটা খুললাম, টালির চালের মতো, সে একটা 2-1টা জায়গায় দিয়ে আলো আসে, দরজা খুলেই একটা আলমারি, মানে কাঁচ দেওয়া, মানে আর ভেতরে একটা মারা গেছে, ওখানে প্রদীপ জ্বালিয়ে যা করে আর কি, সেসব ধূপ ধুনো দেওয়া আছে, একটা চৌকি পাতা আছে, নিচে অনেক গর্ত টত্ত এরকম আছে। যে প্রথম মারা যায় সে ব্যাটারির কাজ করতো, আচ্ছা, ব্যাটারি সারানো, এইসব ঘরে ব্যাটারি ভর্তি। এবার আরও খবর টবর নিয়ে বাড়ির 4 ভাইয়ের দারুণ চেহারা, প্রত্যেকের হাই প্রেশার এরকম। প্রথম যে মারা যায় তার 3 দিন থেকে চরম স্ট্রং ডায়রিয়া চলছিল, সেটা কেউ কেয়ার করেনি, কোনো ওআরএস ভালো করে খাওয়ানো এইসব কিচ্ছু নেই, সে কাজ করতো রাত্রি 2টো পর্যন্ত। এবং কিভাবে মারা গেছিল বললো, ওই মেঝেতে পড়েছিল। মেঝেতে মানে তার তো আনকনসাস হয়ে গেছে, হয়তো সোডিয়াম পটাশিয়াম ফল করেছে, ব্যাটারিতেই লেগেছে মাথাতে, একটা অংশে রক্তপাত ছিল। ওই ভাইকে আর একটা ভাই খুব ভালোবাসত, সে মানে শ্মশানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, সে ভাইকে ছাড়বে না, এরকম হয়ে গেছিল 2-3 দিন। এবং সে শুধু ওই ঘরের দরজা খুলতো, আর ওই আয়নায় আমরা খুলেই দেখলাম, আয়নায় যেভাবে লাইট পড়ছে, সেটা চাঁদের আলো হোক, আচ্ছা ইলেকট্রিসিটি যেটা বললাম, গোটা বাড়িতে কোনো কানেকশন নেই, শুধু শর্ট সার্কিটের ব্যাপার নেই, কিন্তু আলো এমনভাবে আসছে দরজাটা খুলেই ভয় পেয়ে যাবে, মনে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটির এটা, আর যে বারান্দা, ও পিছিয়ে এসে পড়েছিল বারান্দা থেকে উঠোনে, পেছন দিকে ইন্টারনাল হেমারেজ হয়ে মারা যায়। আর 4 জন নয় 2 জন। এবং মানে পুরো ঘটনাটা পরে, তারপর আর কিছু হয়নি, সব ঠিকই হয়ে গেছিল। তা এই যে রটনা, এই রটনাটাই মানে বিরাট কিছু, যে সম্পর্কে সচেতন করার কেউ থাকে না। আর যেহেতু মাথার মধ্যে কিছু এইসব ভূত নিয়ে বিষয়গুলো রয়েছে, না ভূতেই মেরেছে, ভূত আছে, বিজ্ঞান বলছে, এখন কি বিজ্ঞানে এইসবের ব্যাখ্যা করবে এসব নিয়ে, কিন্তু এরকম
ভূত বলে আজ পর্যন্ত আমি বলছি তো 2-3 জন মিলিয়ে ভূত এত ভীতু যে 2জন থাকলে আসছে না, তার তো বিরাট ক্ষমতা। একজন থাকলেই, আর ওই যে মস্তিষ্ক যেহেতু আমাদের অন্যভাবে কাজ করে, আর আমাদের শরীরের মধ্যে কিছু কেমিক্যালস এমন কিছু পরিবর্তন হয় যে কোনো সময় যে কেউ আনকনসাস হতে পারে, তারপরে তার শারীরিক অবস্থা এইসব বিষয়গুলো থাকে। তা সুতরাং ওই ভূতের বিষয়টাও ঠিক তাই, এখানেও ছোট থেকে যদি সাহস দেওয়া যায়, ছোট থেকে যদি বোঝানো হয়, তবে হ্যাঁ এরকমের কোনো ব্যাপার থাকবে না। স্যার, আপনি ভূত নিয়ে এত সুন্দর কথা বলেন, মানে যদি আমরা পৌরাণিক কথা তথ্য যাই, তবে ভূত হচ্ছে নেগেটিভ এনার্জি, আর সেই অনুসারে ঈশ্বর পজিটিভ এনার্জি। আপনার কাছে ঈশ্বরের ব্যাখ্যা কী? আচ্ছা, ঈশ্বর বলতে আমি বোঝাচ্ছি যেটা পুরোপুরি ভিত্তি বিশ্বাসের উপর ভিত্তি করে আমার শরীরের মধ্যে কোনো এনার্জি যে ঈশ্বরকে দেখাবে কিংবা ঈশ্বর আছে সেটা নির্ভর করছে না। আচ্ছা, সেটা আমার বিশ্বাস। আমি যদি মনে করি না চোখ বন্ধ করে ধ্যানে বসলাম, আমি একটা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে, সেটা সে দেখতে পারে। আচ্ছা, সে দেখতে পারে, তার বিশ্বাস, সে অনেক কিছু বলতেও পারে। কিন্তু আমার ক্ষেত্রে যেমন আমি যদি বলি না আমি সেসব কিছু দেখতে পাই না, সে হয় না। প্রকৃতপক্ষে বিজ্ঞান যদি বলে না সেটা দেখা সম্ভব নয়, সেটা দেখা সম্ভব নয়। এবং চোখ বন্ধ করে আমার ভেতরে যেটা সাবকনসাস যে ধারণা, এবং কনসাস, আনকনসাস, সাবকনসাস, এই যে বিষয়গুলো আসে, সেগুলো ব্রেনের আমাদের যে নিউরন আছে, সেই নিউরনের ক্রিয়া বিক্রিয়া, এবং সেখানে আমাদের কাজ চলে। আচ্ছা, আমাদের যেমন স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি, সারাদিন কাজ করি, ব্রেন রেকর্ড করে। রাত্রে কখন কিভাবে খুলবে আমরা জানি না, এলোমেলোভাবে খুলতে পারে, খুব সুন্দরভাবে খুলতে পারে। আবার কোনো একটা জিনিস স্বপ্ন দেখলাম, সেটা হয়তো পরে মিলতে পারে মানে একদম, মানে ওই মেলাটা কিন্তু কোনো রহস্য, কোনো অলৌকিক নয়, ওটা মিলে গেল, সিম্পলি মিলে যাওয়া এরকম। সেখানে যে আমাকে মিলিয়ে দেওয়া হলো, স্বপ্ন সত্যি হলো, এটা নয়। এবং স্বপ্ন এইভাবে সত্যি হতে পারে না, হয় না। আমাদের যেটা মস্তিষ্ক থেকে যে বিষয়টা হয়, আমাদের বহু কিছু ক্রিয়াকলাপ হয়, সাবকনসাসে অনেক কিছু হয়, এবং সেগুলো আমরা ভাবি, চিন্তা ভাবনা করি, কিন্তু সবটাই যে সত্যি হয়ে যাবে তা নয়। আমি একটা কিছু চিন্তা করছি, সেই চিন্তাটা আমি যদি বাস্তবে প্রয়োগ করতে পারি তাহলে সেটা ভালো। যেমন একটা ঘটনা আমি বলি, আমাদের কেমিস্ট্রিতে কেকুলে বিরাট সায়েন্টিস্ট, বিরাট। আমরা সাধারণত যেগুলো ওই অর্গ্যানিক কেমিস্ট্রি, জৈব রসায়নে, যে আমি মিথেনের অণু দেখলাম, মিথেন, ইথেন, অ্যাসিটিলিন, ইথিলিন, লম্বা, সব কার্বন 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 দিয়ে লম্বা চেন। তখন এরকম সাইক্লিক যে রিং, বেঞ্জিন, ন্যাপথালিন, তাদের যে স্ট্রাকচার সেগুলো হয়নি। সেগুলো নিয়ে চিন্তা হচ্ছে, কেকুলে বের করতে পারছেন না, কেকুলো খুঁজে পাচ্ছেন না, দারুণভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্নে দেখলেন একদিন হঠাৎ যে একটা সাপ মুখ দিয়ে লেজটাকে ধরেছে, তাহলে গোল একটা রিং। ও লাফিয়ে উঠে যে তাহলে তো গোল হতে পারে, রিং হতে পারে। সেখান থেকে বেঞ্জিন আবিষ্কার, বেঞ্জিনের রিংয়ের যে স্ট্রাকচার আবিষ্কার। এবার যদি বলা হয় তাকে স্বপ্নে, এবার স্বপ্নে সেই স্বপ্নটা কি আমার আসবে না। তিনি 10 বছর ধরে চিন্তা করছেন, আর কোনো আবিষ্কারই ওইরকম হঠাৎ ওইরকম নয়, তার মাথায় চিন্তাটা আছে। সে আর্কিমিডিসেরও তাই। সে কি করে একটা সোনার মুকুট, তাতে খাদ আছে, রূপো কতটা কি, তামা কতটা কি আছে, সেইটা যে চিন্তা করতে করতে চৌবাচ্চায় তার স্নানাগারে স্নান করতে করতে হালকা লাগলো শরীরটা, তখন সে বুঝতে পারলো না যে একটা মুকুট যদি পিওর সোনা হয়, সে যতটা জলে ডুববে, তার মধ্যে খাদ থাকে, সে কতটা ডুববে, না কম ডুববে, বেশি ডুববে, এই করে তার চিন্তা। সে কিন্তু ভাবছিল, হঠাৎ করে কোনো কিছু আসেনি। সুতরাং ওই সাবকনসাস মাইন্ড আছে অবশ্যই, এবং সে সম্পর্কে সব থেকে ভালো ব্যাখ্যা আছে ফ্রয়েডের, সব থেকে ভালো ব্যাখ্যা ফ্রয়েডের। এবং ফ্রয়েড বিভিন্ন স্বপ্ন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, সাবকনসাস, আনকনসাস, কনসাস মাইন্ড, তাদের সঙ্গে লাগানো, এবং যে সাইকোলজি, যে মনোবিদ্যা, তার অনেকটাই তার সঙ্গে, এবং সেটাও বিজ্ঞান, এবং সেটাও শরীরের মধ্যে কিছু সিক্রেশন, কিছু আমি ভয় পেলে হার্টবিট বেড়ে যাচ্ছে, আমি আবার স্বাভাবিক হলাম, আমার খুব দুশ্চিন্তা, কাজ করতে ভালো লাগছে না, আমার শরীরের মধ্যে কিছু সিক্রেশন হয়, সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রিনালিন, এইগুলোর ওপরে সব কিছু নির্ভর করে। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে বুদ্ধি, দুটো পাশাপাশি ব্যক্তির মধ্যে বুদ্ধির পার্থক্য, সেটাও ব্রেনের ক্ষেত্রে কে কতটা আরএনএ তৈরি করতে পারে, আর ব্রেনে যে নিউরন আছে, সেই নিউরনের মধ্যে কার কত কানেকশন দ্রুত হয়,
তার উপরে সব নির্ভর করে। সুতরাং বিজ্ঞানের ব্যাখ্যা এগুলো আছে। যেটা মুশকিল, এইগুলোকে নিয়ে কেউ কেউ বিজ্ঞানকে একটু নিচ্ছে, যে না বিজ্ঞান এখানে এই যে আনকনশাস সাবকনশাস এই কথাগুলো হলো, মাইন্ড মানে বলতে আমি যদি বলি মন কোথায় আছে, মন কি মাথায়, মন কি হাটে, মন চোখ পিটপিটি মন, তাহলে মন কোথায়? মন মস্তিষ্ক নিউরনের যে কাজ, সেই কাজ আমাদেরকে করাচ্ছে, ব্রেনে মনের বিষয়টি, হার্ট চালাচ্ছে, সব চলছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি নিউরনের কাজটা মনের বিষয়টাকে তৈরি করছে। তাহলে এই বিষয়টাকে নিয়ে সে বলবে না এই তো এখানে তো নিউরন যুক্ত হচ্ছে, যেটাকে আমরা বলি সিউডো সায়েন্স, ভ্রান্ত বিজ্ঞান। ওই অপসংস্কৃতি কুসংস্কার বোঝানোর জন্য বিজ্ঞানের কিছুটা সাহায্য নিয়ে এমন একটা করছে, ওই যেটা বললো যে ভূতের একটা এনার্জি। কিছুদিন আমি একটা টিভিতেই দেখছিলাম, এবং টিভিতে আমার মনে আছে খুব সম্ভবত বোধহয় সৌরভ গাঙ্গুলির একটা শোতে হয়েছিল। একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলাতে তারা নাকি একটা ট্রান্সমিটার তৈরি করেছে, তারা অন্ধকারে গিয়ে একটা এনার্জি ধরছে, সেই এনার্জি জ্বলছে পুরোপুরি। যারা ভূত নিয়ে কালচার করে তাদের কাছে এরকম একটা থাকে কিছু একটা, এটা পুরোপুরি বাজে কথা। এই ধরনের কোনো এনার্জি তো আছে, গোটা পৃথিবীতে এনার্জি আছে, ব্ল্যাক হোল, সারা নক্ষত্র, সূর্য, চন্দ্র, আমার শরীরেও এনার্জি আছে, কিন্তু একদম ভূত ওই এনার্জি দিয়ে আমাকে মেরে ফেলবে, ভূত থেকে এনার্জি বেরোচ্ছে, পুরো বাজে কথা। এবং এটা নিয়ে যেটা দুঃখের বিষয়, এটা নিয়ে আমার বেশ কিছু ব্যক্তি স্টাডি করছে, বিদেশে এই নিয়ে স্টাডি হচ্ছে, এবং তারা বিজ্ঞানকে লাগানোর চেষ্টা করছে, কিন্তু এটা ভ্রান্ত, এটা ভ্রান্ত। এবং যে কথাটা বলা হলো ওই যে রাজস্থানের যেখানে হন্টেড হাউস, সেখানে আমরা 4 জন যাব, 4 জন গিয়ে কিন্তু দেখব কে মারা পড়ে আর কোথায় এনার্জি আছে। 1 জন গেলে হবে না, 1 জন তো গেলে আমার ভয় লাগবে। আমার বাড়ির ছাদে আমি রাত্রি 2টোর সময় দাঁড়িয়ে আছি অন্ধকারে, অমাবস্যা, নারকেল গাছটা নড়ছে, পাতাটা কেমন যেন মনে হচ্ছে, আমি তো ভূত সম্পর্কে জানি, আমার মনে সেই ঘটনাটা, সেই গাছের সেই পেরেক পোতা, চাদর পোতার সেই গল্পটা জানা আছে তো? না স্যার বলুন। যে একটা শ্মশানে একটা গাছে গিয়ে একটা চাদর, একটা পেরেক পুঁতে দিয়ে আসতে হবে। কেউ যেতে চাইছে না, 1 জন সাহস করে গেছে, বলে দেখলি ও সাহস করে গেল, আর ওর কি হলো, ও তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই গিয়ে দেখছে, তাড়াতাড়ি করে চাদর সমেত পেরেকটা পুঁতে ও যে বেরিয়ে আসতে চাদরে টান পড়েছে। এটি একটা কার্টুন দেখছিলাম। হ্যাঁ, তাহলে এই যে আমরা যদি ঠিক যেটা বলছি না, হন্টেড হাউসে আমরা 5 জন যাব, মানে এখানে আমাদের কাটোয়াতেই একটা খবর এসেছিল, একটা জায়গায় বোধহয় দুবরাজপুরের কাছে একটা ঘরে কেউ ঢুকতে পারে না, সেখানে আমাদের ঠিক হয়েছিল 1 জন যাবে, 1 জনই যাবে, বেশ বলেছে 1 জন যাবে, তার আমরা সব বাইরে থাকবো, তার গায়ে ক্যামেরা ফিট করা থাকবে, তার কাছে চাকু থাকবে, বন্দুক থাকবে এবং টর্চ থাকবে, আর ভেতরে দরকার হলে সে যে কোনো সময় এমন ব্যবস্থা করতে হবে লাইট জ্বালাতে পারবে। পুরো এগুলো লোকেদের তৈরি করে করা। আর লাইট জ্বালালে ভূত এত ভীতু লাইটে আসছে না। আমি এরকম অনেকে আছে যে ঘরে অন্ধকার ঘরে থাকতে পারে না, কিন্তু লাইট জ্বালিয়ে গোটা বাড়িতে, সে আবার সব ঘরে বারান্দায় সব লাইট জ্বালিয়ে দেয়, তার সাহস বেড়ে যায়, তখন তো ভূত আসে না। সুতরাং এটা পুরো মনের উপরে, মানে মন নির্ভর বিশ্বাস, আর কতকগুলো সিক্রেশন এমন হয় অজ্ঞান হয়ে যায়। আপনি সাবকনসিয়াস যেটা বলছেন, মানে আমরা যখন ভাবছি আমাদের মধ্যে কিছু একটা থেকে যাচ্ছে, যখন আমরা যে প্রোগ্রাম নিয়ে কাজ করি, ঠিক তেমনি যে ভূত নিয়ে কালচার করছে, যে অলরেডি সেটা নিয়ে গবেষণা করছে, তার মানে তার মধ্যে তো সেই ব্যাপারগুলো, ভূতের বিষয়টা সব আছে। হ্যাঁ, সে জানে, সব কিছু পড়াশোনা করেছে, যা করেছে ভূত নিয়ে, মানে ভূত বলে একজন আছে, সেটা বিশ্বাস হয়ে গেছে তার, এবং সেটা তার ব্রেনেও কোনো না কোনো জায়গায় স্টে করছে। অবশ্যই সেটা ঘুমাতে যাক, চলতে যাক, হ্যাঁ, মানে তার ফলে আমরা যে টপিকটা নিয়ে থাকবো জীবনে, যেভাবেই এগোই, আমাদের ব্রেন, আমাদের সাবকনসিয়াস পুরোটাই তাকে ক্যাপচার করবে এবং আউটপুটটা ঠিক সেইভাবেই দেবে। আদৌ ভূতের গল্পটা পুরো এইভাবেই দাঁড়াচ্ছে একদম। আর এমনি সাধারণত ইনপুট যা হবে আমার আউটপুটও তাই আসবে। একদম, আমি ইনপুট খারাপ পাচ্ছি, কুসংস্কার পাচ্ছি, সমস্ত কিছু। ওই যে যারা দাঁতে পোকা ঝাড়াতে যাচ্ছে, দাঁতের খুব ব্যথা, পরশুদিনই বললাম, সরস্বতী পরের দিন ওখানে দাঁতে এত ব্যথা হয়েছে, সে বলল আমি তো ঝাড়িয়েছি, পোকা পড়েছে টপ টপ করে। বললাম পৃথিবীতে আজ পর্যন্ত দাঁতের পোকা কেউ দেখেনি, দাঁতের পোকা দেখা যায় না। এবং কি হয়, আমরা রাত্রেবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ঠোঁট বন্ধ, ভালো করে কুলকুচি করি না, যেটা ব্রাশ করা উচিত সকালে চাইতে রাতে ব্রাশিংটা ভেরি এসেন্সিয়াল এবং এটাই খুব জরুরি, সেটা কেউ করি না। বাচ্চারা দুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে, সারা রাত ব্যাকটেরিয়া কাজ করছে, অ্যাসিড তৈরি করছে এবং সেই অ্যাসিডে দাঁতটা ক্ষয়ে যায়, কোনো পোকা নাই। বলো আমার তো পোকা ঝেড়ে দিয়েছে, পোকা দেখেছি আমি,
কলা পাতা পেতে দিয়ে, হ্যাঁ আমরাও ধরেছি। যখন এমনি করে গালে হাত বোলাতে বোলাতে আপনাকে তখন দুটো আঙুল ছেড়ে দিল, এই আঙুলের মধ্যে হয় বেগুন নাই ফুলকপির পোকা লুকোনো ছিল, সেটা টুক করে খুলে দিয়েছে, আমরা নিজে দেখেছি, এবং সেই পোকা বেরিয়ে এসছে। সুতরাং এটা আপনি ভাবলেন, আর দাঁতের ব্যথা এমনই, আজকে ব্যথা হলো 4 দিন পর এমনি সেরে যেতে পারে। আমি একটা ব্যথা কমানোর ওষুধ খেলাম, 15 দিন থাকবে না, আবার 2 মাস পর উঠবে, তখন আর মনে থাকবে না তার যে ঝেড়ে এসেছিলাম তাও কেন হলো। যেমন জন্ডিসের মালা, এটাও আমরা গেছিলাম যে জন্ডিস এমন একটা অসুখ, লিভারের অসুখ, কিছু ভিটামিনস খেতে হয়, ডাক্তারবাবুরা দেন, না খেলেও চলে, মেন দরকার রেস্ট। লিভার এত মানে রেস্টে রাখতে হবে, সে হাঁটা চলাও তাকে ধরে ধরে নিয়ে গেলে ভালো হয়, তাকে পাশ ফিরিয়ে দিতে পারলে ভালো হয়। তার 3 সপ্তাহ 4 সপ্তাহ রেস্টে থাকবে, গ্লুকোজ জল, খাওয়া দাওয়া, চপ সিঙ্গারা ভাজাভুজি বন্ধ, এবং সে ঠিক হয়ে যাবে। এইটাই যে ওষুধ বিরাট কিছু লাগছে না, লিভারটা রেস্ট দিয়ে বেশিরভাগটাই 90% ভালো হয়ে যাচ্ছে জন্ডিসের, মালা পরিয়ে দিল, এবং সেই মালা কাটোয়াতেও পাওয়া যায়। হ্যাঁ, আমি 2টো ছাত্রকে পাঠিয়েছিলাম, বলছি না ছাত্রকে দেওয়া যাবে না, স্যারকে আসতে হবে। বললাম কেন? বললো না স্যার দিল না। তারপর আমি কায়দা করে নিয়ে এসে বললাম কি করে, বললো মালাটা গলায় পরতে হবে 2-3 সপ্তাহ মালায় কপালে পরা, তো সেখান থেকে বড় হতে নামতে, এবং এই মালাটি আস্তে আস্তে যত জন্ডিস সারবে মালাটি লম্বা হয়ে যায়। হ্যাঁ, আমরা সেই মালা নিয়ে এসে দেওয়ালে টানিয়ে রেখেছিলাম, দেওয়ালের তো জন্ডিস হয়নি, দেওয়ালেও মালাটা লম্বা হয়ে গেছিল। এবং এই যে দেওয়ালে মালাটা লম্বা হয়ে গেল, কাঠি যেগুলো সুতো দিয়ে বাঁধা থাকে, কাঠিগুলো শুকিয়ে যায়, সুতোর গিঁটগুলো খুলে যায় আস্তে আস্তে, এবং সেটা টাইম নেয়। এবং সেই ভদ্রলোক বলেছিল তাহলে কি হয়েছে, তো মালাতে আমার জন্ডিস তো সেরেছে, মালার কি ক্ষতি? বললাম না, এই মালাটা আপনার বিশ্বাস হলো। এবার যখন সত্যি সত্যি পাগলা কুকুরে কামড়াবে, বিষধর সাপে কামড়ে বিষ ঢালবে, আপনি ভাববেন না ও দারুণ ওষুধ দেয়, মালা দেয়, ওর কাছে ছুটবেন। এবং আজ পর্যন্ত যেমন জলাতঙ্কে ভাইরাস ঢুকেছে, জলাতঙ্ক শুরু হয়েছে, পৃথিবীতে একজনও বাঁচেনি এবং বাঁচে না জলাতঙ্ক এমনই শুরু হয়ে গেলে। তা সেই ঘটনাটাই আপনার কারোর মৃত্যু হবে, কুকুরের কামড়ানো গেল, সাপের কামড়ানো, তার কাছে আবার ওই সব শিকড় বাকড় নিয়ে আসবেন, মারা যাবে। বলে না আমরা জানি, আমরা এখানে 4-5টা জায়গায় অঞ্চলে, করজগ্রাম, পঞ্চাননতলা, তারপরে দক্ষিণখণ্ড, যত ওঝা আছে সব জায়গায় জিজ্ঞেস করেছি যে আপনারা যে শেকড় বাকড়গুলো দেন সেগুলো কি দেন, কোন গাছের, আমরা সেই শেকড় নিয়ে এসে দেখব। বলো আমাদের বাপ ঠাকুরদা দিয়ে আসছে, আমরা সেটা জানি না, এই গাছ থেকে তুলি, কি করে কাজ করে জানি না, আদৌ কাজ করে না। বেশিরভাগটা আমাদের যা কামড়ায় 90% নির্বিষ সাপ, সেখানে বিষ ঢালতে পারে না। বলে না দেখেছি, গোখুরের সাপ ধরে নিয়ে এসেছি, সেই সাপে কামড়েছে, বাঁচিয়েছে। অ্যাকচুয়ালি ওটা ড্রাই বাইট, সে যদি খাবার খেতে গিয়ে কিংবা তার গ্ল্যান্ডে বিষ তৈরি হয়নি, সে কামড়েছে, বিষ পড়েনি। আর যদি বিষ ঢোকেও একটা লিথাল ডোজ আছে, আমাদের যেমন শরীরে 12 থেকে 15 মিলিগ্রাম, গোখুরো, কেউটে, খরিস, চন্দ্রবোরার 42 মিলিগ্রাম, এই বিষ ঢুকতে হবে, তবে আমি মরবো। এবং সব থেকে ভারতবর্ষের বিষাক্ত সাপ ডোমনাচিতি, যেটাকে বলে ক্রেট, ডোমনাচিতি, কালাচ যেটাকে বলে, তার 1 মিলিগ্রাম বিষে আমরা মারা যাই, ভারতবর্ষের সব থেকে বিষাক্ত সাপ। এবং এই সাপগুলো যদি ঠিক বিষ ঢালে, আমি তো বলছি তো, মানে যারা ওঝা আছে তাদের ক্ষমতা নেই, তাদের বাপ ঠাকুর তাদেরও ক্ষমতা ছিল না যে এরকমভাবে বাঁচানো যায়। মারা যদি যায়, মারা গেছে অনেকে, তারা বলে তো মারা সে নিয়ম করেনি, দক্ষিণ দিকে মুখ করে খায়নি, সিলে বাঁটেনি, এইসব করে অনেক কায়দা তাকে কালে খেয়েছে, আমার কিছু করার নেই। এবং ওরকম মারা যাবে 100 জন, ওঝার কাছে গেলে 1 জন মারা যাবে, তার শরীরে হয়তো সঠিক বিষ ঢুকেছে কিংবা বিষধর সাপে কামড়েছে, কিন্তু বিশ্বাসটা থেকে যায়। তো এইগুলোই মারাত্মক, এবং এইগুলোই কুসংস্কার। মানে সমাজে কুসংস্কার বলতে এটাই বোঝায় যেটা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, যেটা ক্ষতি করে সমাজের, যেটা মানে সর্বনাশের দিকে নিয়ে যায়, সেটাই কুসংস্কার। এইখানে আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে। আমরা এই বক্তৃতা দিতে দিতে বলতে বলতে 2-1 জন বলে উঠল, তাহলে পরীক্ষার সময় যে মা দইয়ের ফোঁটা দেয় এটা কি? আমি বললাম এইখানেই তাহলে বলতে হয়, কুসংস্কার যেটা বললাম ক্ষতির দিক, আর কিছু আছে সংস্কার। সেই সংস্কার আমাদের সমাজটাকে বেঁধে রেখেছে। কিছু সংস্কার আমার মা বাবার সম্পর্ককে বেঁধে রেখেছে, ছেলে মেয়ের মা বাবার সম্পর্ক, ফ্যামিলি একটা রিলেশন, যেটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সংস্কার সব থেকে বেশি, কিন্তু সেটা কোনো ক্ষতি করে না, সেটা মৃত্যুর কারণ হয় না। মা দইয়ের ফোঁটা দিচ্ছে, ছেলে বলল আমি ফোঁটা মুছে দিলাম, বিরাট একদম আমি একদম সংস্কার মুক্ত হিরো হয়ে গেলাম, এটাতে আমার আপত্তি আছে। মা একটা ভালোবেসে, সে মাকে পরীক্ষায় যাবার আগে প্রণাম করলো,
এগুলো একটা শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক, এটা নিয়ে সমাজ তৈরি হয়, এগিয়ে যায়। তা যেটা আমি বলছিলাম যে আমার বাড়ির দুর্গাপুজো, আমি অঞ্জলি দিলাম না, সবাই এলো, যার যা বিশ্বাস থাকলো, কিন্তু আমাদের যে 5 ভাই জ্যাঠা কাকা সব এক জায়গায় হলাম, এইটা কিন্তু আমার বিশ্বাস যে ওইটা কলাটা খেয়ে আমি পরীক্ষায় পাশ করে যাব, আমার টাকা চলে আসবে, এটা নয়। তুমি একটা আরাধনা করছো, তুমি যদি বসো, এরকম অনেকে প্রশ্ন যে আচ্ছা তাহলে আপনি কি বলছেন যে প্রাণায়াম ধ্যান, সেখানে হলো না, এটা কনসেন্ট্রেশন। তুমি যদি কিন্তু তোমার একটা লক্ষ্য রেখে তুমি চুপচাপ, আমরা চারিদিকে এত ডিস্টার্ব, যদি প্রাণায়ামে কেউ বসে আধ ঘন্টা চুপচাপ, ব্রেনটাকে রেস্ট দিল, রক্ত চলাচল, হৃৎপিণ্ড ঠিক হলো, সবসময় তো টেনশন আজকের সমাজে। সুতরাং কেউ যদি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা চুপচাপ বসে, সে ঠাকুরের সামনে বসবে না কোথায় বসবে আমার দেখার দরকার নেই, বিছানাতেও বসতে পারে, কোনো অসুবিধা নেই, স্নান করতে হবে কোনো দরকার নেই, কিন্তু তার একটা রেস্টিং পিরিয়ড দরকার। রেস্ট তো নেই, তাতে তার শরীর ভালো। এবং এটা এখন এস্টাবলিশড, এটা ডাক্তারবাবুরা বলছেন যে না এটা ঠিক আছে। কিন্তু এখানে আমি ঈশ্বরের সঙ্গে চলে যাব, ঈশ্বরের কাছে চলে গেলাম, ঈশ্বরের দেখা পাবো, আর পৃথিবীর যা কিছু আমি সব পেয়ে যাব, এটা ভুল ধারণা। সুতরাং সংস্কার যা আমাদের সমাজটাকে বেঁধে রাখে, কুসংস্কার যা ক্ষতি করে। সংস্কার বহুদিন থেকে আছে, তবে কিছু কিছু সংস্কার মাত্রা ছাড়িয়ে, লাইন ছাড়িয়ে কুসংস্কারে পরিণত হয়ে যায়, এটাই ক্ষতি। সেটা কিন্তু একটা কন্ট্রোলে রাখতে হবে। সেইটা চলে গেলে কিন্তু ক্ষতি হবে, যে তার মাথায় এমন ঢুকে গেছে যে না ওই ফুলটা না নিলে আমি পাস করতে পারবো না, এইটা কুসংস্কার। তুমি খোলা মনে মানে যদি আমরা সেই কথাটাই বলি যে আপনি যেটা বলছিলেন এতক্ষণ, ওই যে আমি এই ফুলটা না নিলে পাস করতে পারবো না, আলটিমেটলি বিশ্বাসটা কাজ করছে। হ্যাঁ, এইবারটা কাজ করছে। এইবার যদি বলি ওই ফুলটা না নিলে আমার কেমন যেন মনে হচ্ছে, সে কিন্তু দারুণ ভালো ছেলে, ফার্স্ট বয়, পড়াশোনা করেছে, সব করেছে, তার চিরদিনে ফুল নিয়ে এসে সে তো ফার্স্ট হচ্ছে, সে তো পড়ছেই, তার বিশ্বাসটা ওখানে আছে। এবার এই বিশ্বাসটা তাকে বোঝানো দরকার, আস্তে আস্তে তার ভাঙা দরকার। সে ছোটো হয়তো বুঝতে পারে না, কিন্তু এটা পরিবার থেকে তৈরি হয় যে তুমি এটা রেখে দাও, ঠিক আছে, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, লিখতে হবে ঠিক করে, এই বিষয়গুলো। এইবার তাহলে তো যত ছেলে পড়াশোনা করে না সব আছে, সব ফুল নিয়ে গিয়ে এবং প্রসাদ নিয়ে গিয়ে পরীক্ষায় পাশ করে যেত। আর কিন্তু সেটা হয় না, না সেটা হয় না, হবেও না। তার মানে সেটার কোনো কারণ নেই, সেটার পেছনে কোনো মানে বিজ্ঞান ভিত্তিক কিছু নেই, অনলি বিশ্বাস। আর বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাস বলে দিলে সব কিছু হয়ে গেল, আর কোনো তর্ক নেই, যুক্তি নেই, কোনো কিচ্ছু নেই। মানে ওভারঅল বিশ্বাস ভগবানকেও তৈরি করে, ভূতকেও তৈরি করে। একদম। অবিশ্বাস ভগবানকেও ছেড়ে দেয়, ভূতকেও ছেড়ে দেয়। মানে আর এর মধ্যে হচ্ছে সায়েন্স। হ্যাঁ, এবং যুক্তি দিয়ে তুমি এগিয়ে চলো, যুক্তি দিয়ে বিচার করো। তুমি যদি কিছু পাও, বিজ্ঞান তো বলে না সব কিছু পেয়ে গেছি, সব কিছু শেষ হয়ে গেছে, বিজ্ঞান তো খুঁজছে, কিন্তু তুমি যদি এখানেই বিশ্বাস বলে একবারে শেষ করে দাও, সেটা ঠিক নয়। আর বিশ্বাস নিয়ে তুমি এগিয়ে চলো, খোঁজো, বের করো কোনটা ঠিক কোনটা ভুল। সূর্যগ্রহণ, এখানে অনেক কুসংস্কার আছে। হ্যাঁ, ঠিক। প্রত্যেকটা ফ্যামিলিতে যে কুসংস্কার অনেক কিছু হয়। তো আপনি কুসংস্কার বলুন বা আমাদের ভীতি বলুন, সূর্যগ্রহণকে আপনি আপনার মতো করে যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। সূর্যগ্রহণ আমি স্কুলে থাকাকালীন মানে প্রথম দিন থেকে, গ্রহণ বছরে হয়, এক নিয়ম আছে, 6-7টা গ্রহণ বছরে হবেই। আচ্ছা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সমস্ত, এবং সেগুলো ছাত্রছাত্রীদের দেখানো সোলার ফিল্টার দিয়ে। মানে অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলি যে যেমন বৃষ্টি হয়, যেমন সূর্য উঠছে, যেমন চাঁদ দেখছো আকাশে, যেমন ধূমকেতু আসে, এরকম গ্রহণ হয়। সুতরাং এটা হবেই, এটা মহাজাগতিক বিষয়। চোখ খোলা রেখে সোলার ফিল্টার দিয়ে আকাশে গ্রহণ দেখো। এবং আমাদের একটা 5 ইঞ্চি রিফ্লেক্টিং টেলিস্কোপও আছে। টেলিস্কোপে আমরা যেমন আকাশের গ্রহ নক্ষত্র দেখাই, চাঁদের গর্ত দেখায়। এখন যেমন বৃহস্পতি একদম মাঝ আকাশে সুন্দর দেখা যাচ্ছে, কালপুরুষের লুব্ধক পরিষ্কার এখন দেখা যাচ্ছে। তা যাই হোক, এইরকম দেখানো হয়, পরিপ্রেক্ষিতে গ্রহণও আসে। আর মহাকাশ বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং আমার খুব ভালো লাগে। আচ্ছা, মহাকাশ চর্চা এবং সমস্ত কিছু, এবং আমাদের স্লাইডও আছে বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্রহণ নিয়ে। এবার গ্রহণ হলেই ছোট থেকে দেখে আসছি, ছোটোতে আমাদের এই ধরনের একটা কথা বলে রাখি, এত সচেতনতার বিষয় ছিল না, এবং এই ধরনের কোনো বিজ্ঞানের সংগঠনও ছিল না, কেউ বলেও দিত না। কারণ আমার মনে আছে এই সচেতনতা এসেছে আমার কিন্তু কলেজ লাইফের পর।
আচ্ছা, বিভিন্ন সংগঠনের সঙ্গে, এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর সঙ্গে থাকার জন্য বিশেষ করে। তা মনে আছে সেই গ্রহণটি যখন 1980 সাল সম্ভবত 16ই ফেব্রুয়ারি গোটা কলকাতায় ছুটি হয়ে গেছিল, গোটা পশ্চিমবঙ্গে কেউ আর বাড়ি থেকে বেরোয়নি, পূর্ণ সূর্যগ্রহণ ছিল এবং সকলের একটা ভীতি। তারপরে যে গ্রহণটা, যেটা আমার মানে জ্ঞান অবস্থায় ভালোভাবে যেটা উপভোগ করলাম, মানে এনজয় করলাম বলে, এবং অনেক কিছু গ্রহণ নিয়ে পড়াশোনা করে 24শে অক্টোবর 1995 যে গ্রহণটি মানে এখনও আমার মনে আছে, ডায়মন্ড হারবার থেকে সব থেকে ভালো, মানে পুরোপুরি সূর্যটাকে, মানে গ্রহণে তো সূর্য একদিকে, মাঝে চাঁদ চলে এসে বাধা দেয়, এপাশে আমরা পৃথিবী থেকে দিনের বেলাটাই কালো চাঁদটাকে দেখছি, সূর্য ঢাকা পড়েছে সূর্যগ্রহণে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে ভালো দেখা যাবে, এসব আগে থেকে বিজ্ঞানীরা বলে দিয়েছেন। আমরা ঠিক করলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাব এবং সেখানে গিয়ে বসে গ্রহণ দেখব। এখান থেকে গাড়ি নিয়ে, ছাত্রদের নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আগের দিন সন্ধেবেলায় পৌঁছে গিয়ে পরের দিন সকালে 7:40-45 এরকম সময় থেকে শুরু হলো গ্রহণটা। আমরা খাবার নিয়ে গেছিলাম, বলে গ্রহণে খেতে নেই। আমরা বিস্কিট, মিষ্টি, কলা সমস্ত একদম ওই গ্রহণ চলাকালীন বসে বসে খাওয়া হয়েছে এবং আমরা দারুণ ছবি তুললাম। প্রচুর ক্যামেরা, লম্বা লম্বা, সে একদম চোঙের মতো, বিভিন্ন সংগঠন এসছে, তাঁবু সব, কারুর কিচ্ছু হয়নি। এবং যে কজন গেছিলো, এখন আমার কাছে স্লাইড আছে এবং আমরা স্লাইডে প্রজেক্টারে দেখাই, তাদের কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, কেউ ইঞ্জিনিয়ার, বিদেশেও আছে এরকম। আমাদের কাজলবাবু, কাজল ডাক্তারের ছেলে, সেও ছিল আমাদের সঙ্গে, এখন মাতৃনের টিচার, তারপর পাশের গ্রামে আর একটা স্কুলের টিচার, সব তারা প্রতিষ্ঠিত, কারুর হাতও ভাঙেনি, মাথাও খারাপ হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এইটা তার আগে আমরা কিন্তু প্রচার করেছিলাম প্রায় দিন 15 ধরে, বিভিন্ন জায়গায় সোলার ফিল্টার দিচ্ছে, প্রচার করছি খোলা মনে, গ্রহণ দেখুন, গ্রহণের সময় ঘরে থাকবেন না, গ্রহণ বাইরে থেকে দেখুন, কোনো রকম অসুবিধা নেই, খাবার ফেলে দেবেন না, বলে ঝাঁট দিতে নেই, ঝাঁট দেওয়া সব কিছু চলবে, স্বাভাবিক। এটা একটা সাধারণ ঘটনা এবং এটা ঘটেই। তবে এখন যেটা দেখেছি, এখন অনেক লোকের এটা অ্যাওয়ারনেস হয়েছে এবং ছাত্রছাত্রীরাও গ্রহণ দেখছে, কিন্তু এখনও মা দিদিমাদের মধ্যে কিন্তু সেটা রয়ে গেছে, না এটা করা যাবে না, এরকম গ্রহণে ক্ষতি হবে। কিন্তু কিচ্ছু নয়, একদম কিচ্ছু নয়। আর রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই। আমরা যেটা আকাশে বলি সূর্য একটা নক্ষত্র, তাকে ঘুরছে গ্রহগুলো, প্লুটো এখন বাদ গেছে, এখন তো 8টা গ্রহ। রাহু কেতু বলে কোনো গ্রহ কিচ্ছু নেই। এবং সব থেকে যেটা মজার বিষয়, যেটা পরে একদিন সুযোগ হলে এই জ্যোতিষী হাত আর স্টোন, এটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এবং এটা দারুণ ইন্টারেস্টিং। এবং হাতের রেখা কী করে এলো, স্টোন পরে, সমস্তটাই ধাপ্পাবাজি। এবং ওই যে বললাম, বিশ্বাস থেকে যে ভালো করার নিজের মস্তিষ্ক হাত দিয়ে করবেই, এবং তার হাতটা দেখে হয়তো জ্যোতিষী কোনো কারণে মিলিয়ে দিয়েছে, তার মনে একটা বিশ্বাস হয়ে গেল, কিন্তু এর পিছনে কোনো কারণ নেই। এটা পরে একদিন একদম আসবে, আজকে আর সেই সময়টা পাওয়া যাবে না, কারণ এগুলো বলতে গেলে তো শেষ হয় না, আরও ভালো লাগে আমার বলতে। তাই গ্রহণের এই ধারণাটা অনেকটাও চলে গেলে এখনও কিছু কিছু আছে, মানে অ্যাকচুয়ালি বিজ্ঞান সংগঠক কম। যদি দরজায় দরজায় প্রচার করা হয় বসে বসে যে এই ঘটনা এই ঘটনা, তবে যারা এখন মানছে ছাত্রছাত্রী, তারা কিন্তু গ্রহণ দেখছে। এবং এর পিছনে যেটা রয়েছে পুরো বিজ্ঞান, রাহু কেতু নেই, কোনো গিলে ফেলা, ধরে ফেলা। আগে যখন বিজ্ঞানকে আমরা বুঝতাম না, আজ থেকে 1500-2000 বছর আগে, তখন এইসব বিষয়গুলো ছিল এবং তখন থেকে কিছু তো কুসংস্কার চলে আসছে। সুতরাং এটা পুরোপুরি কুসংস্কার, পুরোপুরি। এবং বিভিন্ন বিজ্ঞানী, আমরা এখানে স্কুলে নিয়ে এসেছিলাম অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি পজিশনাল অ্যাস্ট্রোনমি ডিরেক্টর ছিলেন, এখন কলকাতার যেটা বিড়লা তারামণ্ডলে রয়েছেন। এই তাদের লেখালেখি, পড়াশোনা, বিভিন্ন জায়গায় তারা প্রচার করছেন, বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র, বর্ধমান সায়েন্স সেন্টার আছে এবং বিভিন্ন জায়গায়, পুরুলিয়া, দীঘাতে, যে কোনো ছাত্রছাত্রীদের নিয়ে এসে প্রচার করা হয় এবং বারবার বলা হচ্ছে না এটা একটা মহাজাগতিক বিষয়, এটা হয়। এবং এগুলো খোলা মনে দেখা। ধূমকেতু নিয়ে এরকম ভুল ধারণা আছে। আমরা ধূমকেতু কাটোয়া থেকে দেখিয়েছি, টেলিস্কোপে দেখিয়েছি, ধূমকেতু আসবেই, সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, ধূমকেতু নির্দিষ্ট সময় অন্তর সূর্যকে ঘুরে আবার চলে যাবে। কেউ 3 বছর, কেউ 10 বছর, কেউ 25 বছর। বিখ্যাত ধূমকেতু হ্যালির ধূমকেতু, যেটা 76 বছর পর পর আসে। এবং ধূমকেতুর মাথাটা বরফ দিয়ে, ধুলো দিয়ে এত বেশি তৈরি,
সূর্যের কাছে এলে সেখান থেকে যেন সেই বাষ্প ডাস্ট এসব বেরোতে লাগে, তার ফলে ঝাঁটাটার যেন বেশ মোটা হয়, যত সূর্য থেকে দূরে চলে যাবে আস্তে 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 ছোট হয়ে যাবে এরকম, এবং দেখা যাবে না। সে নিয়েও আছে ধূমকেতু হলেও কোনো মহামারী ক্ষতি হবে এসবের কোনো মানে ধারণা থাকা উচিত নয়, কিন্তু এই বিশ্বাসগুলো বহু ক্ষেত্রে রয়েছে। আর গ্রহণ নিয়ে যেটা হচ্ছে, শুধু গ্রহণ নিয়ে নয়, মানে আমাদের শিক্ষিত মহলেও যেটা আমার মাঝে মাঝে মনে হয়, আমাদের মস্তিষ্কের দুটো পার্ট, দুটো ভাগ, একটা পিএইচডি করবে, ডিএসসি করবে, বিরাট কিছু পড়াশোনা, সারা জীবন সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তার হাতে সেটা ফিজিক্সের অধ্যাপকও আছে, সে সব জানে, মহাজাগতিক ঘটনা জানে, গ্রহরা ঘুরছে জানে, কিন্তু তার হাতে অন্ততপক্ষে 10টা 12টা আংটি, আমি সুযোগ পেলেই ছবি তুলে রাখি, মোবাইলে এরকম আছে, গলায় মাদুলি, হাতে কাঠি, কোমরে পাথর, এই সমস্ত নিয়ে সে জানে। এবং তাকে জ্যোতিষী বোঝাচ্ছে, অবাক হয়, সে প্রশ্ন করে না, জ্যোতিষী বোঝাচ্ছে যখন গ্রহদের কার্যকলাপ, সে সূর্যকে গ্রহ বলছে, সান, সূর্য একটা নক্ষত্র, সে সূর্যকে বলে দিল গ্রহ। আর কোথায় বৃহস্পতি শনি রয়েছে, তাদের প্রভাব, তাদের রে আসবে আমার শরীরে, এটা বিশ্বাস করতে হবে। যদি কোনো ওরকম গ্রহ ভেঙে পড়ে, যদি সেখান থেকে কিছু কণা আসে, সূর্য থেকেও কণা আসে, আমরা জানি চারিদিকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউট্রিনো, এসব বিভিন্ন ধরনের কণা আসছে, তাহলে হলে পরে সবার ওপরে পড়বে। 12 বছর পর পর একটা সোলার সাইকেল আসে সূর্য থেকে, তখন কিছু ডিস্টারবেন্স হয় আমাদের কম্পিউটারে ও স্যাটেলাইটে হয়, তা সেটা হলে সকল জায়গাতেই হবে। সেরকম কণা যদি এসে পৃথিবীতে ঢোকে, যত লোক আছে সবারই ক্ষতি হবে। বেছে বেছে আমার পিঠে না আমার মাথায় পড়বে, আর বেছে বেছে আমার পাথর নিতে হবে, এটা পুরো ভুল ধারণা। তা সেটা কোনো প্রশ্ন করে না, এবং যে কারণে আমরা বারবার বলি, এবং এখন বিজ্ঞান সচেতনতা শিবিরে এগুলো বলা হচ্ছে, যে তুমি প্রশ্ন করো। একটা শব্দ সারা ভারতবর্ষে চলছে, আস্ক হোয়াই, কেন। এটা ছাত্রছাত্রীরা প্রশ্ন করুক, কেন হচ্ছে। আমি সব জানি না, সব জানতেও পারি না, মাস্টারমশাইদের প্রশ্ন করবেন, তিনি বলবেন যতটা সম্ভব, না হলে তোকে পরের দিন আমি জানাবো, আমি আর একটু স্টাডি করি, আমার বলতে লজ্জা নেই, যে পড়াশোনা করে এসে আবার জানাবো। সব জিনিস কেউ জানতে পারে না, একদমই তাই। তাই এইটা ছাত্রছাত্রীদের বুঝতে হবে, স্যারেদেরও বুঝতে হবে। কিন্তু মহামান্য অনেক স্যার আছেন, অনেক অধ্যাপক আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব আছেন, তাদের বক্তব্য না, এই ঘটনা এর কিছু পেছনে কিছু আছে, এবং সেই বিশ্বাস থেকে, যেটা সব থেকে কাগজে বেরিয়ে গেছিল, রকেট যেটা গেল মঙ্গলে নামছে, আমি সূর্যে করবো অনেকবার ভাবছি, যেটা আমাদের সেখানে ওই রকেটের মডেল নিয়ে গিয়ে তিরুপতিতে পুজো হচ্ছে, দক্ষিণের বিভিন্ন মন্দিরে পুজো হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে। বিজ্ঞানীদের ক্ষমতা আছে, তারা, আমাদের বিজ্ঞানীরা অনেক উন্নত, দারুণ স্টাডি করছে, কম খরচে করছে, আমেরিকার চাইতে বহুগুণ কম খরচে এই মঙ্গলে সব কিছু পাঠানো হলো, অবশ্যই তাদের ক্রেডিট। কিন্তু ওই যে ছোট থেকে ধরে আছে বিশ্বাস, না ঠাকুর যদি কোথাও একটা খোঁচা মেরে দেয় তাহলে রকেট ধ্বংস। মানে বিষয়টা এরকম, যেটা আপনি বললেন যে স্বপ্নে ওই সার্কেলটা, সাপ, যে সার্কেলটা বলছেন, মানে যেহেতু উনি ওই টপিক নিয়েই আছে, সাবকনসিয়াস মাইন্ডে কোনো না কোনো জায়গায় ওটাকে স্টে করে যাচ্ছে, যার ফলে যখন আমি ওই টপিকটা নিয়ে আছি, ওই বিশ্বাসটা জন্মাচ্ছে যে কেউ আমাকে হেল্প করছে, আদৌ কেউ হেল্প করছে, কেউ আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি এইটা করি। আর সব থেকে যেটা হচ্ছে, তারা বিরাট বিজ্ঞানী, তারা সব কিছু ঠিক করেছেন, এবং ওই যে আমি একটু ফুল ছুড়লাম, একটু পুজো করলাম, ক্ষতি কি আছে, যদি কিছু ভালো হয়, ওই যদি বিশ্বাস এই থেকে চলে আসছে। কিন্তু যদি বিশ্বাস একটা জায়গায় ঠিক আছে, গেল ওইটুকু, যা করলে রকেট ঠিক উঠবে, কিন্তু এটা যেন মৃত্যুর কারণ হচ্ছে, তখনই ক্ষতিকর। এবং সেখান থেকেই বহু জায়গায় মৃত্যুর কারণ হচ্ছে। যেমন একটা, আমি শেষের দিকে আমরা আছি, প্রায় বলা যেতে পারে, যেটা সারা পৃথিবীর মধ্যে একটা ইন্টারন্যাশনাল একটা ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, কুসংস্কার। ওই যেটা বললাম 24শে অক্টোবর 1995 সূর্যগ্রহণ, যেমন সবাই খোলা মনে দেখেছিল কিন্তু অবিশ্বাস ছিল, ঠিক তার 1 মাস আগে সারা পৃথিবীতে পাথরের গণেশ দুধ খেয়েছিল। এটা বিরাট, কাটোয়াটাও খেয়েছিল। গণেশের সামনে নিয়ে গিয়ে চামচ দিয়ে কোনো কিছু, ওই পুজোর কোনো জিনিস দিয়ে দুধ বা গঙ্গা জল একটু টাচ করছে, সঙ্গে সঙ্গে গণেশ টেনে নিচ্ছে। চারিদিকে ফুল বেলপাতা দিয়ে সাজানো আছে। মাটির গণেশ, পাথরের গণেশ কোনদিন দুধ খায়? কিন্তু এটা ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে ফোন করছে ভারতে, দেখ তো তোর গণেশ দুধ খাচ্ছে কিনা। কাটোয়াতেও এরকম হয়েছিল, এবং সত্যিই গণেশ দুধ খাচ্ছে। চামচ নিয়ে গিয়ে গণেশের মুখে, এবং যেটা
এই কাপটা নিয়ে এরকম আছে, আমি যদি বলি একটু চামচে করে দুধ নিয়ে এরকম এর মুখে বা এরকম সাইডে ধরি, চোঁ করে টেনে নেবে। এটা একটা ফিজিক্সের একটা, যেটা আমরা জানি যে সারফেস টেনশন বলে একটা পৃষ্ঠটানের বিষয়, যেটা ব্যাখ্যা বিজ্ঞানীরা এটা প্রথম দিকে সবাই না গণেশ দুধ খাচ্ছে, সব থেকে হচ্ছে যে বলছে আস্ক হোয়াই, প্রশ্ন করো, সেই প্রশ্ন নেই। এবং বিজ্ঞানীরা এটাকে প্রথম দিকে মাতামাতি করলো, এটা সায়েন্স রিপোর্টারে বেরিয়ে গেছিল। আমাদের দিল্লির একটা বিরাট ইনস্টিটিউটের সামনে ছবি দিয়ে, যে একজন জুতো সারাই করে, যে আমাদের যে নেহায়ের ওপরে অ্যানভিল যেটাকে আমরা বলি, যেগুলোর ওপরে পেরেকটা মারে, সেই যে জুতো সারাই করে, সে বলে এত চিৎকার চেঁচামেচি করছে, গণেশ দুধ খাচ্ছে, আচ্ছা আমার দেখি তো এটা নিয়ে। সে একটা চামচ নিয়ে বলছে, আরে আমি তো এর উপরে জুতো সারাই করি, আমার এটাও টেনে নিল চামচ থেকে। সেটা সায়েন্স রিপোর্টারে বেরিয়ে গেছিলো, বিরাট আলোড়ন পড়েছিল যে একজন যে যার শিক্ষা নেই সে একটা টেস্ট করছে, প্রশ্ন করছে। আর আমাদের বিজ্ঞানী বড় বড় বাড়িতে পড়াশোনা জানা লোক, তারা গণেশ দুধ, এবং হাজার হাজার লিটার দুধ ড্রেন দিয়ে বয়ে গেছিল। কারণ ফুল দিয়ে ঢাকা আছে তো দেখতে পাচ্ছে না, প্রথমে সবাই দুধ খাই যাচ্ছে, পরে দেখা যাচ্ছে ভেসে গেছে মেঝে। তাই গণেশ কোনদিন দুধ খেতে পারে? কিন্তু এই যে বিশ্বাস, এই বিশ্বাস মানে কুসংস্কারের দিকে নিয়ে মানে এই বিশ্বাস ততটা থাকা ভালো যতক্ষণ সবার মধ্যে ঠিক আছে, যখন এর উপরে মানুষকে ক্ষতি করবে তখন সেটা অবশ্যই কুসংস্কারের দিকে যাবে। বিশ্বাস তুমি রাখো, বিশ্বাস রাখলে অবশ্যই বিশ্বাসটা যেন তোমার এমন পর্যায়ে না যায় যে ক্ষতি না করে। যে আমি পড়াশোনা করছি না, ঠাকুরের বিশ্বাস আছে যে একটু বইয়ের পাতা উল্টে নিলাম, পরীক্ষায় সব মনে পড়ে যাবে, মনে পড়বে না, ওইভাবে মনে পড়ে না, তখনই ক্ষতির কারণ। আর যে পড়াশোনা করে সে সবই করে, সে ব্যায়ামও করছে, সে ক্যারাটেও করছে, সাঁতারও করছে, সে প্রাণায়ামও করছে, সে দুটো পুজোর ফুলও ছুঁড়ে দিল, কিন্তু তার ব্রেন তো অনেক ডেভেলপ, কাজ করছে ব্রেনটা, কিন্তু সেটা আমাদের মাথায় থাকে না। ওকে তখন এক্সাম্পল হিসেবে দাঁড় করানো হয় যে দেখো এই তো এই করেছে, এই পুজো করেছে, এর কিন্তু ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার সমাজে থাকতে গেলে তুমি অনেক কাজ করতে পারো, করো, ঠিক আছে, যদি করো, সেখানে আমার বাধা দেওয়ার ব্যাপার নেই, আমি বাধা দিয়ে মারামারিও করব না, কিন্তু আমি যেগুলো সত্যি কথা বলবো তুমি না মানতেও পারো, তোমার বিশ্বাসে তুমি অটল থাকতে পারো, তোমার ক্ষতি যতক্ষণ না হচ্ছে তুমি সেইভাবেই থেকে যাবে। কিন্তু বিজ্ঞানটা নিয়ে তোমাকে ভাবতেই হবে। মানে ওভারঅল মানে যেটা বলা যে বিশ্বাস একটা জায়গা পর্যন্ত সব ঠিক, কিন্তু বিজ্ঞানটাকে মাথায় রাখতে হবে, বিজ্ঞান মাথায় রাখতেই হবে। বিজ্ঞানটা যে বিশ্বাস রাখছে, যে এরকমভাবে সাকসেসে আসছে, সেখানেও বিজ্ঞান আছে। সে হয়তো তলীয়টা দেখছে না, কিন্তু সেখানেও একটা তলি দেখছে না, সেটাকে বিশ্বাস বলে কাটাচ্ছে, বিশ্বাস বলে ওটা আমার ভগবান। বা বিশ্বাস বললে সব কিছু ঠান্ডা, আর কিচ্ছু নয়। বিশ্বাস আমার, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আমি ভাই বিশ্বাস করি, তুমি যা নিয়ে আছো নিয়ে থাকো, একদম এইটাই আর কি। আচ্ছা, আপনার এখন পর্যন্ত, আপনার অভিজ্ঞতায় এখন পর্যন্ত যে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে যে হ্যাঁ একটা কুসংস্কারে আচ্ছন্ন একটা পরিবার বা একটা ব্যক্তি যে হোক, যাকে আপনি বিজ্ঞানের আলো এনে সঠিক পথ দেখাতে পেরেছেন, এমন একটা উদাহরণ বা এমন একটা গল্প যদি আমাদের সাথে শেয়ার করেন? হ্যাঁ, এরকম অনেক ঘটনাই ঘটেছে, মানে প্রধানত ছাত্রদের মধ্যে। যেটা বললাম যে সে বিশ্বাস করতো না গ্রহণে খাওয়া যাবে না, তাকে গ্রহণে খাইয়ে দেখিয়ে দিলাম, না তোমার কিছু হয়নি। বিশ্বাস করতো না এরকম এই ঘরে ভূত আছে, বেশ চলো থাকবে গোটা রাত, গল্প হবে, খাওয়া দাওয়া হবে, কোনো ভূতের দেখা নেই। এবং আস্তে 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 সে সেখান থেকে দূরে সরে গেল। এবং এখন আমাদের যে বিজ্ঞানের সংগঠন, সেখানে অনেক ছাত্র আছে, বহুজন আছে, তারা পুরোপুরি এই বিজ্ঞানটার বিষয়টা বুঝে গেছে এবং তাদের যে জীবনশৈলী, লাইফস্টাইল, তাদের অবশ্যই অন্যদিকে মোড় নিয়েছে। এরকম বহু ক্ষেত্রেই হয়েছে, তারা বুঝেছে এবং সেখানটাই সাকসেস। তাতে বলি তো, যদি 100 জন থাকে সেখানে একটা বক্তব্য রাখা হচ্ছে, যদি 2 জনও বিশ্বাস করে, সেটাই আমাদের লাভ আর কি, যে না 2 জনের মাথাতেও ঢোকানো গেল যে বিজ্ঞানের আদৌ যে হ্যাঁ এটা বিজ্ঞানের ইম্প্যাক্ট, মানে আলটিমেটলি মেনে কিছু হবে না। একা থাকলে ভূতে ধরবে, 2 জন থাকলে বা 4 জন থাকলে ভূতে ধরবে। কোনো দিন আজ পর্যন্ত কোনো 4 জন লোককে ভূতে ধরেনি, 3 জন লোককে ভূতে ধরেনি, যত ভূতে ধরেছে ভূত দেখেছে একা। তো পুরো বিষয়টা আজকে এরকম যে কুসংস্কার
হয়তো একা একাই তৈরি হয়, যদি সেরকম বলা হয় যে তার মনের মধ্যে সবটা, যে আমাকে মানুষ ক্ষতি করে, আমাকে বান মারছে, যে কথাগুলো প্রচলন গ্রামগঞ্জে যে বান মারে। হ্যাঁ, সেই বান মারা আগে ছিল, আগে তো ডাক্তারবাবু ছিল না, এত নার্ভের, সেটা পুরোপুরি একটা নার্ভের অসুস্থতা, এবং তার ট্রিটমেন্ট হয়ে ভালো হচ্ছে। বান মারা বলে কিচ্ছু নেই, কলা কাটা, নখ দর্পণ, জল দর্পণ কিচ্ছু নেই। অনেক চুরি গেছে, চুরি গেলে নাকি বাটি চালানো, বাটি চালিয়ে বলে দিচ্ছি কোথায়, পুরো বাজে, একদম ধাপ্পা। এখানে তো আমি বলবো কোনো বিশ্বাসের বিষয়ই আসবে না, কিচ্ছু আসবে না, একদম পুরোপুরি ধাপ্পা। এটা জোর গলায় বলতে পারি, এগুলো কিচ্ছু নেই। যাই হোক স্যার, আপনার সাথে কথা বলে ওভারঅল মানে খুব হেসেছি প্রথমত কথা, দ্বিতীয় হচ্ছে খুবই ভালো লেগেছে। এবং আর একটা তো কয়েকটা পয়েন্ট আমাদের এই পডকাস্ট থেকেই বেরোলো, যেটা হচ্ছে আমরা জ্যোতিষ নিয়ে পরে একদিন আলোচনা করবো। হ্যাঁ, জ্যোতিষ আর পাথর এটা নিয়ে অবশ্যই আমরা একদিন বসছি। এবং এছাড়াও আরও কিছু টপিক আছে, যে টপিকগুলো মানুষের মধ্যে এখন অনেক ভ্রান্ত ধারণা জমে আছে, যেগুলো নিয়ে আমরা এখনও মনে হয় আমাদের 2-3টে পডকাস্টে শেষ করা যাবে না মনে হয়। তবু আমরা কিন্তু এরপর সময়টা আমরা অবশ্যই দেখে নিয়ে আপনি আমার সাথে আবার একবার আপনার সাথে আমরা বসবো। না, এইসব নিয়ে আলোচনা করতে তো ভালো লাগে। বিতর্ক হতে পারে, বিতর্ক হবে, অনেকে বিশ্বাস করবে, অনেকে বিভিন্ন যুক্তি দেখায়। পুরো পডকাস্টে বলে দিলেন, বিশ্বাস করলে আর কিছু বলার নেই, না আর কিছু, ভগবানকে মানো ভাই আমাকে। কিন্তু তুমি যদি যুক্তিতে আসো, তুমি যদি দেখো ঠিক করে, তখন কিন্তু তোমার বিজ্ঞান দিয়ে বিচার করলে তোমাকে কিন্তু পুরোপুরি অ্যানালিসিস করতে হবে, পুরো ধরে। তা সেটা তো আসলে আমাদের সমাজ সংসার, এত সমস্যা, এত চারিদিকে চাপ এবং চারিদিকে এত ভুল ধারণা, সেখান থেকে ছাত্রছাত্রীদের বেরিয়ে আসাও মুশকিল। একটা ছাত্র বেরোতে চায়, তার পরিবারের চাপ। একটা ছাত্র তো জানেই না তার বাবা মা তাকে একটা আংটি পরিয়ে দিল, এই যে বিষয়। এবং সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলেও বলে যে বাড়িতে অশান্তি হবে, কি দরকার, পড়ে আছি, এবার থাকলো, খুলে গেল, হারালো, ভেঙে গেল, যা হবে হোক গা, সাময়িক তো শান্তি। এটা স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মায়ের ছেলেদের মধ্যে, এই ঘটনা থেকে আরও বিশেষ করে মানে আমরা জোর দিয়ে একদম দারুণভাবে তেজ দেখিয়ে তো বহু কিছু করতে পারি না, যে কারণেই এই বিষয়গুলো চলে আসছে। আপনার মানে ব্যাখ্যা অনুসারে যেটা বুঝতে পারছি, সব কিছু মানুষের মধ্যে, সমস্ত কিছু মানুষের মধ্যে, সব কিছু মানুষেরই তৈরি। যত এই যে আগে গ্রহণ দেখে হঠাৎ দিনের বেলা অন্ধকার হয়ে গেল, সূর্যগ্রহণ, তার আগে 5000 বছর, 6000, 10,000 বছর আগে লোক জানতো নাকি যে বিজ্ঞান কে কাকে ঢাকছে? কোনো তাহলে অপদেবতা ভর করেছে, নাও গুহার মধ্যে ঢুকে যাও, গাছের তলায়। কিছুক্ষণের মধ্যেই ওরা এবার চিৎকার চেঁচামেচি করতে লাগলো, করতে লাগলো, ফুল ছুড়ুক, করুক, ব্যাস এবার চাঁদটা সরে গেল, সূর্য বেরিয়ে গেল। এই যে মাথায় চলে এলো না, তাহলে এই আস্তে আস্তে সেটাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এইভাবেই এসেছে, এইভাবেই আমাদের ভয় থেকে, ভীতি থেকে এইগুলো মানে ওভারঅল আপনি একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে কি মনে হয় যে আগে থেকে কুসংস্কার কমেছে না হয়তো মানে আচ্ছাদন হয়ে আছে, মানে ঢেকে আছে? না, কিছু কুসংস্কার কমে গেছে, যেগুলো আমরা বিজ্ঞানে পরিষ্কার বুঝতে পারি। সেটা এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, খাওয়া দাওয়া, অনেকে মানে না, যেটা যেমন রাস্তা দিয়ে বিড়াল চলে গেল, মানে ভারতবর্ষ একটা দেশ যেখানে রেড সিগন্যালে গাড়ি দাঁড়ায় না, কালো বিড়াল দেখে গাড়ি দাঁড়ায়, এটাই বোধহয় একটা। এবার কিচ্ছু নেই সেখানে, 3 শালিক কিছু নেই, 2 শালিক আমার চরম ভালো হবে, এসবের কোনো ধারণা। পুরোটাই বিশ্বাস। আমি যখন ভাবতেছিলাম ভালো হবে, তা আমি আমার আউটপুট যাই দিচ্ছি ভালোর দিকেই দিচ্ছি। এগুলো বহুজনের মধ্যে থেকে গেছে আস্তে আস্তে যাচ্ছে। সাপে কামড়ালে যেমন আগে কলার ভেলাতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো, আগে 5 বছর, 10 বছর, 50 বছর আগে যদি মাসে 2-1 করে আসে, এখন 6 মাস, 1 বছর হয়তো 1টা আইন হয়েছে, তুমি দিতে পারবে না এইভাবে। অনেক লোকে বুঝে গেছে যে না, এইভাবে মারা গেলে বাঁচানো যায় না। কিন্তু কিছু কিছু দিকে দেখছি এই যে ভ্রান্ত বিজ্ঞানের সাহায্য নিয়ে, সেটা পাথরই হোক, জ্যোতিষী হোক, হাত দেখানো হোক, বাস্তুশাস্ত্রের এই সমস্ত কিছু বিষয় হোক, এইগুলো কিন্তু চরম, মানে এগুলো একটা সেই ইনস্টিটিউশন এরকম খুলে গেছে, কোর্স করাচ্ছে, এবং কোটি কোটি টাকার বিজনেস। আর একটা বিষয় যেটা আমাদের মিডিয়া, মানে আমাদের চ্যানেলগুলোর বহু চ্যানেল আছে যারা এইসব নিয়ে মানে প্রোগ্রাম করে। অমুক শাস্ত্রী, এই তো সেদিনই দেখছিলাম, মাঝে মাঝে আমার একটু রাত্রে শুতে দেরি হয়, 12:30, 1টা, 1:30 সব এবিপি আনন্দ, বিভিন্ন আমি চ্যানেল ঘুরি দেখি, এবিপি আনন্দ প্রতিদিন 12:30টার পর এই বোধহয় জ্যোতিষী নিয়ে বসে, এবং বিভিন্ন শাস্ত্রী, যারা অমুক মেডেল পেয়েছে, পুরস্কার পেয়েছে সব, এবং সেই ফোনে কথা হয়, আমার ছেলের এই হবে, সেই হবে, কি এসব বহু জিনিস তো স্বাভাবিক অবস্থায় ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাদের নাম হয়। তা সেখানেও এরকম যে একজনকে বলল যে কোন জ্যোতিষী, বিরাট জ্যোতিষী, তার বাড়িতেই আগুন লেগেছিল, কে মারা গেছিল, তাহলে সেই জ্যোতিষী সে বুঝতে পারেনি,
তার বাড়ির লোকের হাত দেখে, তার গণনা করে যে বাড়িতে। এবং এটা নিয়ে পরে আমি একদিন বলবো, বঙ্কিমচন্দ্র দারুণ বিশ্বাস করত। বঙ্কিমচন্দ্রের তখনকার দিনে বিরাট শাস্ত্রে নিয়ে এসে কোষ্ঠী বিচার করে 2 মেয়ের বিয়ে দিয়েছিল, 2টো মেয়ে বিধবা হয়েছিল। সেটা ছিঁড়ে পুড়িয়ে বলে দিয়েছিল, লিখে দিয়েছিল। এখন আমার কাছে লেখা আছে, বিভিন্ন লেখায় সেটা ব্যবহার করি, যে এরকম ভ্রান্ত শাস্ত্র জ্যোতিষ, একে যেন কোনোদিন বিশ্বাস করবেন না। সেই সময় বলে দিয়ে গেছে। কিন্তু সেইটা তখন ছিল, মাঝে কিছু কমে এখন আবার এটা রমরমা। যেহেতু প্রচারের কারণও হচ্ছে এই যে অশান্তি, বিভিন্ন দিকে হতাশা, আমাদের ছাত্রছাত্রীদের কিছু করার দিশা খুঁজে পাচ্ছে না, চাকরি বাকরি সব নিয়ে কিছুকে একটা আঁকড়ে ধরে বাঁচা। আর ইভেন ওই ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে এমন হয়েছে যে যারা আদৌ জানে না তারাও এখন সেই নিয়ে স্পিচ দিচ্ছে, পড়াচ্ছে, কোর্স বিক্রি করছে, যেটা চলছে। আর এবং একটা ভালো কথা, সঠিক কথা, বিজ্ঞানের কথা লিখলে, বিজ্ঞানের সাহায্য নিয়ে তার 500 কমেন্ট, 1000 কমেন্ট, তার মধ্যে হয়তো 50% কমেন্ট তার এগেনস্টে, সে ঠিক বলেছে, কিন্তু সে এমন করে লিখছে যে আপনি কিছুই জানেন না, আপনার কি অভিজ্ঞতা হয়েছে, আপনি জানেন আমার এই হয়েছে সেই হয়েছে। আমার এই হয়েছে ব্যক্তিগত একটা কেস নিতে হবে না। বিজ্ঞান সবসময় স্ট্যাটিস্টিক্স দেখবে, 80%-এর কথা, 90%-এর কথা বিশ্বাস। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করলে তোমার কাছে ভগবান আছে, তুমি বিশ্বাস করলে তুমি ভূত দেখেছো, তুমি বিশ্বাস না করলে সবটাই সায়েন্স, সবটাই লজিক, সবটাই বিচার করে। ঠিক তাই। দেখো, খুব সুন্দর একটা আলোচনা হলো আজকে আমাদের মধ্যে। আগামী দিনে আরও 2-3টে হবে এরকমই আলোচনা। না, এই আলোচনা তো ভালোই, যতটা বেশি ছড়িয়ে পড়ে তাতে হয়তো অনেকে বিশ্বাস করবে না। এই আলোচনায় অনেকে বলবে এই সব কথা, আমার জীবনে আমি নিজে দেখেছি ভূতের বিষয়, আমি ভূত দেখেছি, অমুক ভূত আচর দিয়েছে আমাকে, আমার গার্লফ্রেন্ডকে আচর দিয়েছে, এইসব কথাগুলো আসবে। তবে যতটা এই ধারণা পরিষ্কার হয় এবং সেটাই ভালো, সকলে অংশগ্রহণ করুক। এবং চ্যানেলকে তোমাদের যে সংস্থা থেকে করছে তারকে অবশ্যই অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে। এবং যারা দেখছেন, যারা শুনবেন, সকলেই ভালো থাকুক, মুক্তমনা এবং বিজ্ঞান এই সব নিয়ে এগিয়ে যাক। পরবর্তী প্রজন্ম যেন কুসংস্কার মুক্ত হয়ে গড়ে ওঠে, এটাই কামনা। থ্যাংক ইউ স্যার।